সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে উদ্দীপকের 4টা বিন্দুর কথা বলা আছে। আচ্ছা, এই পর্যন্তই কিন্তু উদ্দীপকটা শেষ। আর একটু কথা বলছি, এটা হচ্ছে চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দু। ওকে, আচ্ছা এখন আমরা সরাসরি চলে আসবো আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে। ক নাম্বার কোশ্চেনে যেটা বলছে যে এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এ ও বি বিন্দু দিয়ে যায়, দেখো উদ্দীপকের এ বিন্দু এবং বি বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দুইটা বিন্দু আমরা সরলরেখা যেহেতু জানি, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা আমাদের কি হয়? যখন আমি দুইটা বিন্দু জানি, দেখো এখানে কিন্তু সূত্রটা দেওয়া আছে টু, এই যে দেখো এখানে দেখো সূত্রটা কিন্তু পাশে লেখা আছে y minus y1 divided by y1 minus y2 is equals to x minus x1 divided by x1 minus x2। তাহলে সেক্ষেত্রে এখানে আমি বুঝতে পারলাম যে এখানে x আর yটা কিন্তু চলক আকারেই থাকবে। x মানে এখানে বোঝাবে x অক্ষকে, y মানে বোঝাবে y অক্ষকে, আর বাদবাকি x1 y1 হচ্ছে কি এই যে দুইটা বিন্দু, একটা সরলরেখার উপস্থিত যে কোনো দুইটা বিন্দু। তার মানে এটা আমি ধরে নিতে পারি x1, এটা হচ্ছে y1, এটাকে আমি ধরতে পারি x2, এটা হচ্ছে y2। তাহলে এই অনুপাতে যদি আমি বিন্দুগুলো বসাই দিই, দেখো এই যে দেখো বিন্দুর মানগুলো এই সূত্রের মধ্যে বসালেই আমার আই গেস যে হচ্ছে এই পোর্শনটুকু চলে আসবে। ওকে, এতটুকু পর্যন্ত কিন্তু চলে আসবে। দেখো এই মানটা জাস্ট মানগুলো বসাবে। এবার ছোট্ট ক্যালকুলেশন, এখানে দেখো দুই পাশ থেকে -5 দুইটাই ভাগ আকারে আছে, তার মানে চাইলেই কিন্তু -5টা বাদ দিয়ে দিতে পারি। -5টা কিন্তু দুই পাশ থেকে বাদ হয়ে যাবে। কিভাবে বাদ হবে? যেমন ধরো দুই পাশে যদি -5 গুণ করে দাও তাহলেই তো হচ্ছে, এখানে -5 ধরো গুণ করতেছো, তাহলে কি এটা কাটাকাটি চলে যাচ্ছে না? তাহলে এটাকেই কিন্তু আমরা বলতেছি যে আমরা -5 দুই পাশ থেকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এরপরে সবগুলা রাশিকে এক পাশে নিয়ে চলে আসলা। ধরো এখানে এটা করলা যে তোমার হচ্ছে সবগুলাকে, সবসময় আমি বলছি যে এক্সটাকে কিন্তু তোমরা সবসময় ধনাত্মক রাখবে, এক্সটাকে ঋণাত্মক রাখবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এই পাশে থাকবে 0, আর এখানে এক্স -3 তো ছিলই, নতুন করে কি যাবে দেখো ওয়াই, প্লাস ওয়াই এখানে এসে -y, আর +2 এই পাশে এসে -2। এরপরে দেখো ক্যালকুলেশন করলে আই গেস এটা চলে আসে, তাই তো? এই যে -3 আর -2 যোগ করলে তোমার মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, আমরা জানি। আর বড় সংখ্যার আগে চিহ্নটা বসবে, তাহলে এখানে হবে -5। আশা করি এতটুকু কিন্তু আমাদের বোঝা গেছে। খুব সহজ একটা সমাধান ছিল। এরপরে দেখি আমাদের পরবর্তী সমাধানে কি চেয়েছে। এখানে বলতেছে যে তোমার হচ্ছে দেখাও যে ABCD চতুর্ভুজ একটি বর্গ। আচ্ছা, চতুর্ভুজে আমরা জানি কিছু তোমার বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য ভেদে তোমার হচ্ছে ত্রিভুজ বা চতুর্ভুজকে তোমার হচ্ছে আলাদা করা যায়। যেমন হচ্ছে আয়ত হয়, সামান্তরিক হয়, বর্গ হয়, রম্বস হয়, ট্রাপিজিয়ামও কিন্তু হয়। তো বর্গের স্পেসিফিকেশনগুলো কি আমরা একটু দেখে নিই। তো একটা চতুর্ভুজ বর্গ, ওকে, চতুর্ভুজটা বর্গ কিভাবে হয়? এই যে দেখো আমি ধরে নিলাম এই চতুর্ভুজটা বর্গ। এখন কিভাবে বুঝবো এটা হচ্ছে বর্গ? দেখো এটা ধরে নিলাম এটা এ বাহু, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তো চতুর্ভুজের কি হয় বলতো? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। সেই চতুর্ভুজটাকে আমরা কি বলি বলতো? বর্গ বলি। সেই চতুর্ভুজটাকে কি বলি? বর্গ। বর্গ, এটা হচ্ছে একটা বর্গ। আচ্ছা, কিন্তু তোমাদের মনে একটা কোশ্চেন আসে ইতিমধ্যেই বা চলে আসে, সেটা হচ্ছে কি ভাইয়া রম্বসেরও তো সেম, রম্বসের ক্ষেত্রেও তো আমার সেম ঘটনাটাই ঘটে। ধরেন এই যে একটা রম্বস, ঠিক আছে, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা রম্বস। রম্বসের ক্ষেত্রে কি হয়? রম্বসেরও 4টা বাহু কি হয়? সমান হয়। রম্বসের 4টা বাহু কি হবে? সমান হবে। কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে, রম্বস আর বর্গের একটা ছোট্ট ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি যে তোমার বর্গের বর্গের এই যে কর্ণগুলা, কর্ণগুলো আছে না, যে দেখো এই যে কর্ণ, এই যে মানে এই কোণা থেকে এই কোণা, এই দেখো কর্ণ, এই কোণা থেকে এই কোণা, এটা একটা কর্ণ, আবার এই কোণা থেকে এই কোণা, এটাও কি একটা কর্ণ। তো বর্গের ক্ষেত্রে কর্ণগুলোও কি হয় বলতো? সমান হয়। বর্গের কর্ণগুলো কি হয়? সমান হয়। কিন্তু রম্বসের কর্ণগুলো কিন্তু সমান হবে না। দেখো তোমরা হচ্ছে রম্বসের যে কর্ণগুলো আছে এগুলো কিন্তু সমান হবে না। ওকে, একটা কিন্তু ছোট বড় হবে। তুমি নিজেরাই দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে একটু বড় হয়েছে, আর একটা এই দেখো ছোট, এই পাশেটা একটু ছোট হয়েছে কর্ণটা, এই পাশেটা বড় হয়েছে। তাহলে বর্গের কি হবে? কর্ণগুলোও সমান হবে, তাই তো? বাহুগুলো তো সমান হবেই, আবার কর্ণগুলো স্পেশালি সমান হবে। তাহলে কি কর্ণ, কর্ণ এখানকার কর্ণ এসি সমান কি হবে বলতো? কর্ণ বিডি। তাহলে কর্ণ এসি ইজ ইকুয়ালস টু কর্ণ বিডি। ওকে, এই দুইটা কিন্তু সমান হয়।
আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি দেখব আমার চতুর্ভুজের কি অবস্থা। তাহলে আগে বিন্দুগুলো আমাকে স্থাপন করতে হবে ছক কাগজে। ছক কাগজে সুন্দরভাবে স্থাপন করে তারপরে আমি দেখব যে আসলে তোমার কি ব্যাপারটা ঘটছে। তাহলে এটা ছক এঁকে ফেলি, যে দেখো। আচ্ছা, এই ব্যাপারটা থাক, হ্যাঁ এখানে থাক। এরপর আমি দেখি আমার হচ্ছে ছক কাগজের কি অবস্থা হয়। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, বাঁকা হয়ে যাচ্ছে, সেটা ধরে নিচ্ছি, এটা ধরে নাও ওয়াই অক্ষ, এটা ধরে নাও এক্স অক্ষ। ওকে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এখন বিন্দুগুলো একটু স্থাপন করে দেখি। বিন্দুগুলো স্থাপন বলতে যে দেখো, সবসময় চতুর্ভুজ বললেই আগে বিন্দুগুলো কিন্তু অবশ্যই স্থাপন করে নেবে। চতুর্ভুজ কথা শোনা মাত্রই ওই বিন্দুগুলো আগে তুমি ছক্কাকুচ স্থাপন করে নিবে। এটা তোমাদের জন্য সুবিধা, ঠিক আছে? কিভাবে সুবিধা এটা আমরা একটু পরে বুঝতে পারবো। এই যে দেখো, তোমার হচ্ছে এই বিন্দুটা হচ্ছে কত বলো তো, 3, -2, তার মানে এক্স এর পজিটিভ সাইডের দিকে 3 যাবে, আর হচ্ছে ওয়াই নেগেটিভ সাইড যেটা নিচে সেখানে কত ঘর যাবে, 2 ঘর যাবে। তাহলে এই বিন্দু কত হলো, 3, -2। এরপরে আছে হচ্ছে 8, 3। তাহলে 8, 3 হবে, দেখো এখান থেকে হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর তাহলে 8 যাবে, ওয়াই অক্ষ বরাবর 3 প্লাসের দিকে, 8, 3। তারপরে তোমার হচ্ছে 3, 8। তাহলে এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 8, তাহলে 3, 8। সিটা হচ্ছে 3, 8। এরপরেরটা -2, 3। তাহলে -2, এক্স এর মান -2 এইখানে, আর হচ্ছে 3, ওয়াই এর মানটা এখানে যাবে, তাই তো? -2, 3। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডি, -2, 3। যদি তোমাদের কাছে ছক কাগজ থাকে তাহলে সে আবার ছক কাগজে বসানো আবার হচ্ছে একটু লেন্দি প্রসেস। যদি তোমাদের একান্তভাবে না বলে থাকে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু একান্তভাবে বলে দেওয়া নাই যে আমাদের আঁকতেই হবে। ওকে, তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা খাতায় সুন্দরভাবে জাস্ট একটা চোখের আন্দাজে ঘরগুলো ঠিক রেখে তুমি একটা চিত্র এঁকে দিবে, ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু যদি আমাদের আলাদাভাবে বলে দেয় চিত্র আঁকো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ছক কাগজে সুন্দর করে তারপর আঁকতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু বলা নাই, আমরা হচ্ছে নিজেদের জন্য আমাদের অঙ্কটা যেন ভুল না হয়, শুধুমাত্র এই পারপাজে আমরা হচ্ছে একটু চিত্রটা এঁকে ফেলবো। দেখো, চিত্রটা আঁকলে আমাদের যে লাভটা হবে সেটা আমরা একটু দেখবো। এই দেখো, চিত্রটা এঁকে ফেলছি। আচ্ছা, চিত্রটা এখন যেমনই হয়েছে সেটা আমাদের ডাজন্ট ম্যাটার। আমাদের শুধু এতটুকু দেখতে হবে যে এখানে বিপরীত বাহু কোনগুলা। বিপরীত বাহু, তাই তো? বিপরীত বাহু, দেখো এখানে তুমি বিপরীত বাহু সম্পর্কে কিন্তু ক্লিয়ার ধারণা পাচ্ছ। ইভেন কর্ণ সম্পর্কেও ক্লিয়ার ধারণা পাচ্ছ, ঠিক আছে? যে এখানে হচ্ছে দেখো, এই যে এসি কর্ণ, এসি একটা কর্ণ। এই যে দেখো এখানকার এই যে এ আর সি একটা কর্ণ, তারপরে হচ্ছে এখানকার ডি আর বি একটা কর্ণ, ঠিক আছে? তাহলে বিডি কর্ণ আর হচ্ছে এসিটা যে কর্ণ, এটা সম্পর্কে তুমি একটা ক্লিয়ার ধারণা পাচ্ছ। তাহলে সেজন্য এখানে অবশ্যই তুমি এঁকে নিবে। ওকে, আচ্ছা, শুধুমাত্র চতুর্ভুজ বললে, ত্রিভুজ বললে আর এত কিছু আঁকা লাগে না। চতুর্ভুজ বললেই হচ্ছে সুন্দরভাবে একটু বিন্দুগুলো স্থাপন করে দিব আমরা। আচ্ছা, এরপর যে ব্যাপারটা ঘটছে, এখানে আমাদের দেখো বাহুগুলা যদি বের করতে হয়, বাহুগুলা বের করতে হলে অবশ্যই কি করতে হবে বলো তো? আমাদের কিন্তু এই যে দেখো, এই যে বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করলেই কি বাহু চলে আসবে না? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখন তুমি বলছো ভাইয়া দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানি কিভাবে বের করে? এই যে দেখো, খুব সহজ একটা সূত্র আমরা একদম প্রথম 11.1 শিখে ফেলছি। সেটা হচ্ছে কি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের সেই সূত্রটা। এখানে আমি যে কোনো একটা বিন্দুকে x1, যে কোনো একটা বিন্দুকে x2 ধরে নিতে পারি। যেমন এখানে আমি ধরে নিচ্ছি, এখানে আমি এটা x1, এটাকে আমি y1 বলতে পারি। আবার এখানে আবার x1 x2 বলে দিও না, কারণ এটা কিন্তু অবশ্যই y এর মানটা। ওকে, পরে যেটা এটা বিন্দুর স্থানাঙ্কে প্রথমে যে মানটা থাকে সেটা হচ্ছে x এর মান, আর পরবর্তীতে যে মানটা থাকে সেটা হচ্ছে y এর মান। ওকে, আচ্ছা, তাহলে এটা x1 y1, এটাকে আমি ধরে নিচ্ছি x2 y2। যদি কেউ চাইতো তাহলে সেক্ষেত্রে এটাকেও x1 y1 ধরতে পারতো, এখানেও x2 y2 ধরতে পারতো, তাতে কোনো মানের পরিবর্তন হতো না, উত্তর সেমই আসতো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আমাদের আসলেই এবিটা কি আসে, আমরা একটা তো বের করে দেখি। এবিটা এখানে কি আসে সূত্র অ্যাপ্লাই করলে? তাহলে হচ্ছে আমাদের এবি দূরত্বটা কত হচ্ছে একটু দেখে নিব, x1 - x2, তার মানে হচ্ছে প্রথম মানগুলোর বিয়োগফলটা। তাহলে কি 3 - 8 হোল স্কোয়ার প্লাস y1 - y2, তাহলে -2 মাইনাস তোমার হচ্ছে 3।
আচ্ছা, এরপরে দেখো তাহলে সেক্ষেত্রে এখানে থাকতেছে হচ্ছে আমার -5 হোল স্কোয়ার, আর এখানেও থাকতেছে -5 হোল স্কোয়ার। এরপরে দেখো তোমার হচ্ছে, তুমি জানো যে কখনো যদি ঋণাত্মকের পাওয়ার কোনো জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু ঋণাত্মক তার আত্মপ্রকাশ পায় না, অবশ্যই ঋণাত্মকটা কি হয়ে যাবে বলতো, ধনাত্মক মানে পরিণত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে মাইনাস এখানে থাকবে না, এখানে থাকবে 25 আর এখানে 25, মোট মিলে হবে 50 √50 একক। ঠিক আছে, এতটুকু পর্যন্ত রাখলেই হচ্ছে, কারণ 50 এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে সেক্ষেত্রে এটাকে কিন্তু রুট করা যাবে না, এটা এইভাবেই থাক। এখন আমরা দেখে নিই যে আমাদের মানগুলো আসলে কি কি আসতেছে। আচ্ছা, এখানে আরেকটু এক্সটেন্ডেড হচ্ছে করা যাচ্ছে, যেমন হচ্ছে √50 রাখলেই হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে হচ্ছে 5√2 করে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে 5√2টা কিভাবে করে সেটা আমি হচ্ছে এটা বলে দিচ্ছি। যদি তোমরা √50ও রাখো তাহলেও কিন্তু হবে। তোমরা যদি ঝামেলা না করতে চাও তাহলে যদি কেউ √50ও রেখে দেয়, যে √50টা যেটা আছে সেটাও কিন্তু হবে। আর এখানে কিন্তু অবশ্যই একক চিহ্নটা ব্যবহার করা লাগবে। দেখছো আমি লাস্টে কিন্তু একক চিহ্নটা ব্যবহার করছি। তুমি যদি উত্তরে একক না লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু নম্বর কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি এই ছোট্ট মিস্টেকের জন্য নাম্বার মিস করতে চাও না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এই দেখো √50টা এই পর্যন্ত রাখলে হচ্ছিল, কিন্তু যেহেতু আমাদের করে দেওয়া আছে, একটু এক্সটেন্ড করে দেওয়া আছে, তাহলে সেটা আমি কীভাবে করব? সেটা ভাই এইভাবে করব যে এই 50-এর মধ্যে থেকে আমাকে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। আর প্রথমে বলছিলাম যে ভাইয়া যে 50 এটা পূর্ণবর্গ সংখ্যা না। এখন তোমাদের মধ্যে কোশ্চেন আসতেছে পূর্ণবর্গ সংখ্যা কি? আচ্ছা, যেমন তোমার হচ্ছে 9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন এটা পূর্ণবর্গ সংখ্যা হলো? কারণ এই 9 হচ্ছে অপর একটা সংখ্যার বর্গ। 9 হচ্ছে অপর একটা সংখ্যার বর্গ। অপর একটা সংখ্যা হচ্ছে কি? যেমন 3। তাহলে 3 কে যদি বর্গ করো তাহলেই তুমি হচ্ছে 9 পাচ্ছ না? 3 স্কয়ার = 9। তারপর দেখো আরেকটা 4ও হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি? 2 কে বর্গ করে 4 পাওয়া যায়। কিন্তু 3 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা না। কারণ কোন সংখ্যাকে বর্গ করে তুমি 3 পাচ্ছ না। কোন সংখ্যাকে বর্গ করে তুমি কিন্তু 3 পাবে না। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু যে 9, 4, তারপর 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে হচ্ছে তোমার 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক একই রকম এখানে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখো এটা 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তো তাহলে সেক্ষেত্রে আমি দেখো এটাকে লিখতে পারি 25 × 2। দেখো এটা কিন্তু লেখা যায় 25 × 2। ওকে, এটা মানে কিন্তু 50। তাহলে সেক্ষেত্রে 25 কেন পূর্ণবর্গ সংখ্যা? কারণ 5-এর বর্গ হচ্ছে 25। 5-এর বর্গ 25। তাহলে সেক্ষেত্রে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হলো। তো পূর্ণবর্গ সংখ্যা হলে লাভ কি হয়? যে সেটাকে আবার সুন্দরভাবে রুট করা যায়। এবং √25 মানে কত বলো তো? 5। আর যখন 2 এর উপর এসে পড়বে তো 2 পূর্ণবর্গ না, সেজন্য √2 এভাবে থেকে যাবে। এটাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে এটা কিন্তু একদমই অপশনাল, একান্তই তোমার ব্যক্তিগত বিষয় যে তুমি √50 রাখবে না এই যে 5√2 করবে। যেটা তোমার খুশি তুমি সেটাই করো না কেন, তুমি কিন্তু ফুল মার্ক পাবে। ওকে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখতেছি আমার সূত্র অ্যাপ্লাই করে প্রত্যেকবার হচ্ছে মানগুলো 5√2 করে আসছে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা বর্গ না হয় রম্বসই হবে, অবশ্যই আয়ত সামান্তরিক হবে না। তাহলে সেক্ষেত্রে এবার লাস্ট স্টেপ হচ্ছে কি? আমাকে একটু দেখতে হবে যে এইখানকার কর্ণগুলা এসি আর বিডি যে কর্ণটা ছিল, এই যে দেখো, এই যে দেখো এখানকার যে এসি আর হচ্ছে বিডি যে কর্ণটা ছিল সেইটা আসলে সমান আসতেছে কিনা। যদি সমান চলে আসে তাহলে তো হয়ে গেল, তাহলে তো হয়ে গেল বর্গ। আর যদি সমান না আসে তাহলে কিন্তু আর বর্গ হলো না। তাহলে আমি প্রত্যেকবার দেখতেছি যে 10 এককই আসতেছে। ওই দেখো ওই সূত্রটা অ্যাপ্লাই করছে, √(x1 - x2) হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকবার আমি দেখলাম যে আমাদের প্রত্যেকটা বাহুও সমান, আবার কি কর্ণগুলাও সমান। আলাদাভাবে কি বলতো, কর্ণগুলাও সমান আসছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি অবশ্যই একটা বর্গ হবে। আর এখানে কিন্তু চিত্র দেখে একবারে বলে দেওয়া যাবে না, ঠিক আছে? চিত্র দেখে যেটা মনে হচ্ছে সেটাই যে বর্গ হবে বা এটা যে বর্গ মনেও হতো, তাও যে একেবারে বলে দেবো ভাই চিত্র থেকে বোঝা যাচ্ছে এটা বর্গ, অতএব এটা একটি বর্গ, তো এটা বললে কিন্তু একদম ভুল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু দূরত্বগুলো বের করবে, তারপরে হচ্ছে এভাবে প্রমাণ করে দেখাবে এটা একটা বর্গ। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। গ নাম্বার কোশ্চেন এখানে বলছে যে এবিসিডি চতুর্ভুজের যে অংশ, মানে এবিসিটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজটা যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো।
তার মানে যতটুকু অংশ দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আচ্ছা এটা আমরা একটু দেখি, তাহলে দ্বিতীয় চতুর্ভাগটা আবার কোনটা? দ্বিতীয় চতুর্ভাগটা কোনটা সেটা হচ্ছে, আচ্ছা এটা মুছে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো, এটা তো একটা চতুর্ভাগ। চতুর্ভাগ মানে কি? এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার পরে পুরো সমতল ভূমিটা চারটা ভাগে ভাগ হয়ে গেছে, চারটা ভাগে ভাগ হয়ে গেছে। তো তুমি যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে যদি একবার চিন্তা করো, দেখো আমার হাতের বাম দিক হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিক, আর ডান দিক হচ্ছে ঘড়ি কাঁটার দিকে। তো তুমি যদি বিপরীত দিকে ঘুরো, মানে আমার বাম দিক থেকে ঘুরো, তাহলে সেক্ষেত্রে দেখো এটা হবে হচ্ছে তোমার প্রথম, এটা প্রথমে আসবে, তারপর এটা আসবে হচ্ছে দ্বিতীয়তে, এটা আসবে তৃতীয়, এটা হবে হচ্ছে চতুর্থ। ওকে, তাহলে এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন তুমি আমাকে বলো যে এখানে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ না দ্বিতীয় বলছে, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের হচ্ছে কতটুকু অংশ পড়ছে এখানে? এখানে একটু দেখে নিই আমাদের কতটুকু অংশ পড়ছে। এই দেখো এই অংশটুকু, এটা কিন্তু এই যে দেখো এই অংশটুকু, আমি তোমাদের হচ্ছে এটা কিন্তু তোমার চিত্রে আঁকানো লাগবে না, আমি জাস্ট তোমাদের একটু ক্ল্যারিফাই করার জন্য এখানে হচ্ছে ডট ডট চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এই অংশটুকু তোমাকে এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কারণ ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই কিন্তু শীর্ষবিন্দুগুলো জানা লাগে। তাহলে বলো তো এই এতটুকু পোর্শনের শীর্ষবিন্দু এই একটা আর হচ্ছে এইটা। তো এতটুকুর শীর্ষবিন্দু দেখো, এটা শীর্ষবিন্দুটা তুমি জানো, কিন্তু এই দুইটা শীর্ষবিন্দু তুমি জানো না, এই দুইটা শীর্ষবিন্দু তোমার জানা নাই। তাহলে শীর্ষবিন্দু বের করতে হবে। এখন শীর্ষবিন্দুগুলো আসলে আসছে কিভাবে? এটা তো আসার কথা ছিল না এখানে। এখানে আসছে এই জন্য আসছে কারণ দেখো ভাইয়া একটু লক্ষ্য করে দেখো, তো মানে যে এডি রেখাংশটা তোমার ওয়াই অক্ষকে ছেদ করছে বলে, দেখো ওয়াই অক্ষকে ছেদ করছে, সেই জন্য এখানে তুমি এই বিন্দুটা পেয়েছো। ওয়াই অক্ষকে ছেদ করছে সেজন্য এই বিন্দুটা পাওয়া গেছে। আবার হচ্ছে কি বলতো, যখন এই যে এখানকার এই যে সিডি রেখাংশটা এই যে দেখো এই ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে বলেই কিন্তু তোমার এখানকার নতুন একটা শীর্ষবিন্দু পাওয়া গেছে। তাহলে এই দুইটা শীর্ষবিন্দু কিভাবে পাইছি? একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে সিডি এসে ওয়াই অক্ষকে ছেদ করছে বলেই এই বিন্দুগুলো পাওয়া গেছে। তাহলে তোমাকে ছেদ বিন্দু বের করতে হবে। আর কখনো যদি ছেদ বিন্দু বের করতে হয় তাহলে অবশ্যই তোমাকে সমীকরণগুলো জানা লাগবে, সরলরেখার সমীকরণ জানা লাগবে। সরলরেখার সমীকরণ, এখন বলতে ভাই এটা তো রেখাংশ ছিল, এটা সরলরেখা, তাহলে কিভাবে সমীকরণ বের করবো? প্রত্যেকটা রেখাংশই হচ্ছে কি বলতো সরলরেখার অংশ। রেখাংশ মানে রেখার অংশ। তাহলে সরলরেখার যদি কোনো সমীকরণ থাকে অবশ্যই রেখারও একটা সমীকরণ আছে, ঠিক আছে? আর দুটা কিন্তু ভিন্ন না। এই যে এডি সরলরেখার সমীকরণ যা, এই রেখাংশ সমীকরণ একই। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এখন দেখো আমরা হচ্ছে এডি সমীকরণটা বের করব। এখন দুইটা বিন্দু জানা থাকলে সমীকরণটা আমরা কিভাবে বের করি সেটাও আমরা জানি। এই যে দেখো এটা একটু সাইডে রাখি, ওকে। তাহলে আমি প্রথমে এডি সমীকরণ বের করতে যাচ্ছি। ধরো তাহলে এডি সমীকরণটা কিভাবে পাবো? এই যে দেখো তোমার হচ্ছে সূত্র y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, একটু আগে ক নম্বরে আমরা দেখে আসছি এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে তো আমরা জানি এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ, এটা চলক আকারেই থাকবে। এক্স ওয়ান ওয়াই ওয়ান কী হবে আমি এখান থেকে ধরে নিতে পারি, এটা আমি ধরে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা আমি ধরে নিচ্ছি আমার এক্স টু ওয়াই টু। এটা কিন্তু হবে না, এটার কাজ কিন্তু শেষ। ওকে, তাহলে এই অনুপাতে যদি আমি বিন্দুগুলো বসিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে কি হবে? মাইনাস মাইনাস টু, তারপরে হচ্ছে তোমার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে কি মাইনাস টু, আর ওয়াই টু হচ্ছে কি বলতো 3। ওকে, এখানে কিন্তু অবশ্যই মাইনাসটা স্থানাঙ্কের মাইনাস চিহ্ন কিন্তু আলাদাভাবে তোমাকে দিতেই হবে, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান কত? এক্স ওয়ান হচ্ছে আমাদের এই যে দেখো 3, তারপরে 3 মাইনাস মাইনাস টু। ওকে, আচ্ছা আমি লিখে ফেলছি। এখন আমি সূত্রটা হচ্ছে মুছে দিতে পারি, সূত্রের কাজ শেষ। একবার এটাকে নিয়ে চলে আসি, এটাও বাদ, শুধুমাত্র এটাকে নিয়ে চলে আসো। এই যে দেখো সমীকরণ, ঠিক আছে? তাহলে বলো এখন সমীকরণটা কি হচ্ছে? এই যে দেখো y প্লাস টু হচ্ছে, এটা হচ্ছে মাইনাস ফাইভ, এখানে হবে এক্স মাইনাস থ্রি, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস ফাইভ,
তাহলে দুই পাশ থেকে আমি চাইলে কিন্তু 5 বাদ দিয়ে দিতে পারি। ওখানে যেরকম -5 বাদ দিয়ে দিয়েছিলাম, এখানে 5 বাদ দেওয়া যায়। কিন্তু এখানে কিন্তু 5 বাদ দিলে -1টা কিন্তু থেকে যাচ্ছে। তার মানে তুমি -5 কে যদি ভাগ দাও 5 দিয়ে, তাহলে অবশ্যই কি হচ্ছে বলো তো, -1টা কিন্তু থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু -1টা থাকবে। তাহলে সেক্ষেত্রে y+2 নিচে থাকতেছে -1, এখানে থাকতেছে হচ্ছে শুধু x - 3 আর নিচে 1। নিচে 1, শুধু 1 থাকলে আমরা আর লিখি না। এখন অঙ্কের পর্যায়ে এসে দেখো -1টা এখানে ভাগাকারে আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। -x আর এটা দেখো মাইনাসে মাইনাসে +3, ওকে 3। ওকে, সবগুলো এক সাইডে নিয়ে চলে আসো। তাহলে x + y +3 পাশে আসলে -3 হয়ে যায়, তাহলে +2 - 3 বলে কত হবে বলো তো, -1। তাহলে এখানে থাকতেছে শুধু -1 = 0। এটাই কিন্তু আমাদের সিডি সরলরেখার সমীকরণ। সিডি না, সরি, এডি আসছে। আচ্ছা, এডিটা আসছে, সিডিটা বের করা লাগবে। তাহলে এডি সরলরেখার সমীকরণ কিন্তু চলে আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমি দেখো, তোমরা যদি চাও তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এটা আমি মুছে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমার সিডি সমীকরণ আসছে। বাবা সিডি কেন বলতেছি, এটা এডি, এডি আসছে, এডি, এডিটা আসছে। ঠিক আছে, তাহলে এডি সমীকরণটা এই পাশে থাক। এরপর আমরা সিডিটা ওইটা বের করে নিই। কষ্ট করে আমরা হচ্ছে সিডিটা ওইটা বের করে নিব। তাহলে সিডি সমীকরণটা ঠিক একই রকম আগের মতোই। সিডি সমীকরণ বের করতে হলে আগে সূত্র জানা লাগবে, y - y1। তাহলে সিডি সমীকরণ, ওকে। তাহলে সিডি সমীকরণ তাহলে হচ্ছে কি বলতো, y - y1। এখানে কিন্তু আবার হচ্ছে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। আমি x1, আচ্ছা x2 ওইটাই থাক, আমি x1 y1টা চেঞ্জ করে দিচ্ছি। আমি ধরে নিলাম এটা আমার x1, এটা হচ্ছে আমার y1। আমি চাইলে ধরে নিতেই পারি, আমি যেটা খুশি সেটা। আর দরকার হয় তোমরা একটু পেন্সিল দিয়ে হোক, ছোট করে উপরে কলম দিয়ে হোক, তোমরা চাইলে কিন্তু এইভাবে ছোট করে একটু লিখে দিতে পারো, তাহলে তোমাদের মান বসাতে সুবিধা হয়ে যাবে আর ভুল হবে না। আচ্ছা, y - y1 তোমরা একটু দেখতে পাচ্ছ, y1 হচ্ছে কত আমাদের এখন 8, তারপরে 8 মাইনাস তোমার হচ্ছে y2 3। ঠিক একই রকম ভাবে এখানে হচ্ছে তোমার x - x1, x1টা কত, x1 হচ্ছে আমাদের 3, আর এখানে 3 মাইনাস x2 -2। ওকে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এখন, তাহলে নিচে থাকতেছে শুধু +5, এখানে থাকতেছে +5, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর উপরে থাকতেছে y - 8, এখানে x - 3। তাহলে এখন আমি দুই পাশ থেকে 5 বাদ দিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে শুধু y - 8 = x - 3 থাকতেছে। ওকে, আচ্ছা। এরপরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে সবগুলোকে একপাশে নিয়ে যাই। আর আমি সবসময় বলছি যে এক্সটাকে কিন্তু পজিটিভ রাখতে হবে, ওয়াই নেগেটিভ হলে হোক গা। তাহলে 0 এটা মানে কি বলতো, এটা = 0। এটা সাজিয়ে লিখি, +5 = 0। দেখো আমরা কিন্তু আমাদের এডি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। সিডিকে এডি বলতেছিলাম, এখন আবার এডিকে সিডি বলতেছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে একটু লক্ষ্য করো যে এখন এটা মুছে দিচ্ছি। তোমার ক্যালকুলেশনটা দরকার হয় একটু স্ক্রিনশট দিয়ে নাও। এটা আমি এখন মুছে দিচ্ছি। আমাদের এখন শুধু সমীকরণ দিয়ে কাজ। সিডি চলে আসতেছে, সিডি, এই যে দেখো সিডি সমীকরণ। দুইটা সমীকরণ এখন আমাদের হাতে, আর আমাদেরকে ঠেকায়। এখন আমরা একবারে বিন্দু বের করব। ঠিক আছে, বিন্দুটা বের করে ফেলবো। ওকে, এই যে দেখো, আচ্ছা এটাও মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন শুধুমাত্র বিন্দুটা বের করলে আমাদের কাজ শেষ। বিন্দুটা, হ্যাঁ, বিন্দু বের করে ক্ষেত্রফল, দ্যাটস ইট, শেষ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা y অক্ষকে, দুইটা সরলরেখা এসে কিন্তু y অক্ষকে ছেদ করতেছে, y অক্ষকে ছেদ করতেছে। তাহলে আমি প্রথমে এডিটা নিয়ে কাজ করি। ধরো এডি সরলরেখা, সরলরেখা y অক্ষকে ছেদ করলে, ঠিক আছে, এডি সরলরেখা যদি y অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে, ওই ছেদবিন্দুতে, হ্যাঁ, যেই বিন্দুতে ছেদ করছে ওই ছেদবিন্দুতে x এর মান কি হয় বলতো, 0। কারণ কি বলতো, যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু y অক্ষের উপরে আছে, এটা অবশ্যই এটার x এর মান 0 বলেই এটা y অক্ষের উপরে আছে। কারণ x অক্ষের মানের কারণেই তো ডানে বা বামে সরে যায়। তাহলে যেহেতু ডানে বা বামে সরে নাই, জাস্ট উপর নিচে গেছে, দেখো উপরে আসছে, বা ডানেও যায় নাই বামেও যায় নাই, এই দেখো মূল বিন্দু থেকে এখানেই আছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই x অক্ষের মান কত, 0। y অক্ষে যতক্ষণ পর্যন্ত আছে x অক্ষের মানটা কি হবে বলতো, 0 হবে। আর আমরা জানি যে সমীকরণগুলো এত কষ্ট করে যে বের করলাম,
এটার কারণটাই এটা। কারণ এখানে দেখো এই যে সমীকরণে এক্স মানে এক্স অক্ষের মান, ওয়াই মানে কি বলতো ওয়াই অক্ষের মান। আর আমরা এই বিন্দুতে এই যে দেখো এই বিন্দুটাতে কিন্তু আমরা এক্স অক্ষের মানটা কিন্তু জানি। এক্স অক্ষের মান কত? 0। এই দেখো ওয়াই অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে এক্স এর মানটা কত হবে বলতো? 0 হবে। তাহলে এক্স এর মান 0, যে ছেদ করছে তাকে বসাও, তাহলে যে এডি সমীকরণ এখানে এক্স এর মান 0 বসায় দাও, তাহলে দেখো ওয়াই এর মান পেয়ে গেছো। ওয়াই ইকুয়ালস টু কত? 1, -1 এর পাশে গেলে +1। তাহলে দেখো তুমি কিন্তু তোমার বিন্দুটা পেয়ে গেছো। দেখো এই বিন্দুটা কিন্তু এখন পাওয়া গেছে। এই বিন্দুটা হবে কত? এক্স এর মান হবে 0, ওয়াই এর মান কত বলতো 1। সবসময় কিন্তু এক্স এর মানটা একটা বিন্দুর স্থানাঙ্কে অবশ্যই কিন্তু এক্স এর মানটা আগে বসে, ওয়াই এর মানটা পরে। তুমি যত কষ্ট করে এক্স এর মানটা বের করো না কেন, তুমি কিন্তু এটা কখনোই এটা তুমি হচ্ছে অ্যাজিউম করে নিতে পারো না যে মানটা আগে আমি বের করব কষ্ট করে সেটাই আমি আগে দিয়ে দিব। না, সবসময় এক্স অক্ষের মানটা আগে বসবে, ওয়াই অক্ষের মানটা পরে। ওকে, তাহলে 0,1 ঠিক একই রকম এখন করতে হবে কার সাথে? যে সিডি সমীকরণের সাথে। তাহলে সিডি সমীকরণের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে, দেখো এখানে জাস্ট সিডি সমীকরণ, সিডি সরলরেখা যখন ওয়াই অক্ষকেই ছেদ করবে তখন সেই ছেদবিন্দুতে এক্স এর মান কত হবে? 0। তাহলে যে ছেদ করছে সেখানে বসাও। বুঝি দেখো এখন এই যে এইটা কিন্তু তাহলে 0 - y + 5 = 0। তাহলে সেক্ষেত্রে এটা হবে -y = -5, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে সেক্ষেত্রে থাকতেছে y = 5। তাহলে তোমার এখন নতুন বিন্দুটা হচ্ছে 0,5, 0,5। ঠিক আছে, দেখো এখানে y এর মানটা যতই আমি বের করি না কেন তোমার হচ্ছে x এর মানটা কিন্তু সবসময় আমাদের আগে দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এখন কিন্তু আমি বিন্দুগুলো পেয়ে গেছি, এখন আমাদের জাস্ট ক্ষেত্রফলটা বের করলেই শেষ। ওকে, তাহলে ক্ষেত্রফলটা আমরা হচ্ছে দেখো ক্ষেত্রফলটা কিভাবে বের করব, এই যে দেখো এখানে লক্ষ্য করে দেখো এই দেখো ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে একটু আমরা এখানে যদি চাইতাম তাহলে একটু নাম দিয়ে দিতে পারতাম যে তোমার হচ্ছে পি ডি কিউ। তাহলে আমরা একটু নামটা দরকার দিয়ে দিই, যে বিন্দুগুলোর নাম দেই নেই। আচ্ছা, তাহলে ওদের একটা নাম দিয়ে দাও। এটা তুমি তোমার ইচ্ছা মতন দিতে পারো, যেহেতু এখানে পি আর কিউ দাও, আমিও পি আর কিউ দিচ্ছি। দেখো এটা আমি ধরে নিচ্ছি পি আর এটা হচ্ছে আমার কিউ। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এখন আর কোনো কাজ নেই, জাস্ট একটাই কাজ। দেখো বিন্দুগুলোর প্রথমেই হচ্ছে কি বলতো, যে এক এক করে জাস্ট সবগুলোর এক্স এর মানগুলো আগে বসবে। দেখো এখানে কিন্তু সবসময় এক্স এর মানগুলো দেখো আগে বসছে। উপরে দেখো এই যে 0 0, এ দেখো তোমার হচ্ছে প্রথমে 0,1, 0,1, এই যে দেখো এই যে 0,1, এই যে পি বিন্দুটা 0,1। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 0,1 আসছে। এই দেখো তোমার হচ্ছে এখানে বসানো হয়েছে, দেখো এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে 1। উপরে সব এক্স এর মানগুলো বসবে, নিচে সব ওয়াই এর মানগুলো। তো এক এক করে এইভাবে মানগুলো জাস্ট বসাইতে হবে আমাদের। এরপরে কি, যেই বিন্দুটা তোমার হচ্ছে প্রথমে বসবে সেই বিন্দুটাকে কি আবার রিপিট করতে হবে। কেন রিপিট করতে হয় এটা অনেকবারই হচ্ছে বলা হয়েছে, আবারও বলি যে তোমার হচ্ছে ধরো এখানে তিনটা বিন্দু মিলে একটা তুমি ত্রিভুজ বানাতে চাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে দেখো প্রথমে তোমাকে এই বিন্দু থেকে এখানে আসতে হবে, তারপর এখানে, তারপর কি বলতো এই পর্যন্ত থাকলে কি হবে? দেখো প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, এই পর্যন্ত থাকলে হলো? হবে না কিন্তু, যতক্ষণ না তুমি আবার ফিরে আসতেছো তোমার পুনরায় সে আগের বিন্দুতে। তাহলে আগের বিন্দুতে ফিরে আসা মানে কি, ওই বিন্দুটাকে আবার রিপিট করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু এই বিন্দুটা আবার লেখা লাগবে। দেখো 0,1 এটা আবার লেখা লাগবে। তুমি যদি 0,5 দিয়ে শুরু করতে, তাহলে 0,5টাকে আবার লেখা লাগতো। এরপরে কাজ হচ্ছে কি, কাজটা আর কিছুই না, এই যে দেখো এখানে এটা এই লাইনটার একটু আগে একটু লাইন আছে, সেই লাইনটা আমি তোমাদের হচ্ছে দেখাই দিচ্ছি। এই লাইনটা তোমরা একটু দেখে নাও। দেখো এটার আগে একটু করে নিবা তোমরা, দেখো এইটার আগে, যে এই লাইনটার আগের লাইনটা। ওকে, দেখো এখানে তোমার হাফ, এটা হচ্ছে একটা নির্ণায়ক সাইন। দেখো এই দুইটা দাগ দিয়ে নির্ণায়ক সাইন বসাচ্ছে। আচ্ছা, তাহলে তারপরে এই নির্ণায়ক সাইনটার কাজ হচ্ছে কি, কাজটা এরকম যে ভাই এটার কাজ হবে একটা গল্পের মাধ্যমে। তোমার গল্পটা হচ্ছে তোমার সফলতার গল্প। সফলতার গল্পটা কিভাবে শুরু হয়, তোমার ব্যর্থতা দিয়ে। প্রথমে একে একে তুমি ব্যর্থ হও কয়েকবার, তারপরে কিন্তু তোমার মনে জিদ লাগে, তারপরে তুমি পড়ালেখা করে ভালো রেজাল্ট করে তুমি কি করবে বলো তো, সফলতা অর্জন করবা। তাহলে দেখো তোমার ডাউনফলের গ্রাফটা হচ্ছে কিভাবে জানো, নিচের দিকে। তাহলে প্রথমে এভাবে তোমাকে নিচে নিচে গুণ করতে হবে। এই গল্পটার মাধ্যমে তুমি মনে রাখবা সিকোয়েন্সটা। ওকে, তাহলে নিচে নিচে গুণ করলে কি হচ্ছে, এই যে দেখো 0 আর 5 গুণ করলে কি হয় বলো তো, 0। তারপরে 0 আর 3 গুণ করলে 0, তারপরে প্লাস, মানে আগে চিহ্নটা দিচ্ছি। আচ্ছা, প্লাসটা কিন্তু এখন এখানে হবে না। কারণ কেন প্লাস হবে না, কারণ এখানে কিন্তু প্লাস আসতেছে না। দেখো গুণ করলে কত আসতেছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে -2। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে 2 আর 1 মাল্টিপ্লাই করলে 2 হচ্ছে -2। এরপরে মাইনাস চিহ্নটা দিব, একটা মাইনাস দিব। ওকে, অবশ্যই কি করবো, একটা
মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দেওয়ার পরে কি করব, এই যে দেখো তোমার একটু পজ নিয়ে তোমার সফলতার গল্প। এই যে দেখো এক একে হারার পরে যে দেখো তুমি আবার কি করছো, সফল হইছো, মানে নিচ থেকে যে উপরে উঠছো। তার মানে কি 1 ইন্টু 0 করলে কত 0, এরপরে তোমার হচ্ছে 5 ইন্টু -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে 5 আর 2 মাল্টিপ্লাই করলে কত হয় 10, ওকে 10 হচ্ছে। এরপরে 3 আর 0 মাল্টিপ্লাই করলে আবার 0। দেখো এরপর এটাকে ক্যালকুলেশন করে এখানে দেখো -2 আর এখানকার দেখো -10 থাকে, মাইনাসে মাইনাসে +10 হয়ে যাবে, +10। তাহলে 10 থেকে তোমার হচ্ছে -2 গেলে দেখো 8 থাকতেছে, আর হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো এখানে 4 বর্গ একক। অবশ্যই কিন্তু এখানে বর্গ একক সাইনটা তোমাকে দিতেই হবে, কারণ বর্গ একক তুমি যদি না লিখো তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু মার্ক কর্তন হওয়ার ওই যে প্রবল সম্ভাবনা কিন্তু থেকে যাবে। এই এতটুক ওয়ার্ডটা না লেখার জন্য যে মার্ক কাটা যাবে, ব্যাপারটা কিন্তু মোটেও তোমার ভালো লাগবে না, কষ্টই লাগবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।